আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। অনুষ্ঠানে নিজেদের 7 দফা দাবি তুলে ধরেন ইমাম খতিবরা। সেখানে মসজিদের ইমামদের রাজনৈতিক এবং দুনিয়াবি বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কোন রকমের যাতে রাজনৈতিক বক্তব্য আপনারা যে মসজিদের ইমাম, এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে ইমামদের কথা শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি মনে করি এটি হওয়া উচিত নয়, এটি হতে পারে না। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত দিনে ইসলামের উপর যত অপতৎপরতা হয়েছে বিএনপি সবার আগে তার প্রতিবাদ করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এ সময় ইমাম খতিবদের দাবির বিষয়টি আমলে নিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে ইমাম খতিবদের দাবি দেওয়া অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। প্রতিটি দাবির বিপরীতে এক বা একাধিক কমিটি করে সুপারিশ দিতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। কমিটি গঠন করে মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠনে ইমাম খতিব ও আলেম ওলামাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইমাম খতিবদের সব নৈতিক দাবির প্রতি সমর্থন ও পুনর্ব্যক্ত করেছেন তিনি। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি বলেন, দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, মসজিদ মাদ্রাসা পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রশাসনিক চাপ কখনো কল্যাণ বয়ে আনে না। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। আপনারা ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের ইমাম। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায়, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো নিয়ে বোর্ডের পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ গত 15 অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে ভুটান, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন যে সরকারি দায়িত্ব নিক না কেন ভুটান তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভুটান সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের আমন্ত্রণে 3 দিনের সফরে শনিবার সকালে ঢাকায় আসেন শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে তিনি জিজ্ঞেস করেছেন এবং দুই দেশের মিউচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। ওনারা আশা করেন যে নির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টটি আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। ভুটানের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা একটা সুন্দর ইলেকশন আশা করি এবং এই ইলেকশনের মধ্য দিয়ে একটা ফেয়ার গভর্নমেন্ট এস্টাবলিশ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। সাংঘর্ষিক রাজনীতি নয়, বিএনপি স্থিতিশীল রাজনীতিতে বিশ্বাসী, তাই দাবি আদায়ে রাজপথে কোনো কর্মসূচি দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, যত সংস্কারই হোক, রাজনৈতিক সংস্কার না হলে দেশ ভালোর দিকে যাবে না। আর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মরহুম সাইফুল ইসলাম পটুর দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ভূমিদস্যু দখলদারদের প্রশ্রয় দিয়ে দেশকে হুমকির মুখে ফেলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর খেসারতে হিসেবে সামান্য ভূমিকম্পে দেশের 10 জন প্রাণ হারালো। তারেক রহমান সাহেবের মতে যত সংস্কার করবেন দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে না। বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না এবং এইটাই বিএনপির আগামী দিনের রাজনীতি। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও আগামী সংসদ নির্বাচন আগের মতোই টাকা ও পেশিশক্তির আধিপত্যের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাহিদ। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগে মানুষ মার্কা দেখে ভোট দিলেও এখন আর সে অবস্থা নেই। সারা দেশ থেকে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথ মহাসচিব সহ 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় কমনওয়েলথ। নির্বাচন পরিদর্শনে বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। সারা দেশকে আমরা 3টা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব।
এদিকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে গেছে। অন্তর্বর্তী সরকার কোনো অস্ত্রের লাইসেন্স দেয়নি ও নবায়নও করেনি বলেও উল্লেখ করেন উপদেষ্টা। ছোট ভূমিকম্প হলে মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও ভূমিকম্পের আগাম বার্তার অ্যাপস সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমি বললাম যে 1টা থেকে আর 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে প্রসেশন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা নাই। আর নির্বাচনের আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলি আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই। 2009 সালের থেকে ইয়ের পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল, স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই নির্বাচনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। এদিন বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। মায়াদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক অনুষ্ঠানে সেনাপ্রধান 71 মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন। যাতে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনীর পদক সহ 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়। এর মধ্যে 2024-25 ও 2025-26 এই 2 মেয়াদে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে দেওয়া হয় বিশিষ্ট সেবা পদক। মায়াদুর রহমান রুবেল, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা নিজেই। এর আগে হাসিনাকে ফেরাতে ভারতকে অন্তর্বর্তী সরকার চিঠি পাঠায় গত ডিসেম্বরে। বিচার কাজ শেষে রায় হয়ে গেলেও চিঠির কোনো জবাব দেয়নি ভারত সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার রায় আগামী 27 নভেম্বর ঘোষণা হবে। রোববার ঢাকার 5ম বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। 3 মামলায় শেখ হাসিনা ছাড়াও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ 47 জন আসামি। মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সব আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। কিন্তু এ সময় বিচারক তাকে পাল্টা প্রশ্ন করেন, ঊর্ধ্বতনদের অবৈধ আদেশ পালনেও তিনি বাধ্য ছিলেন কিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 30 কাঠা সরকারি জমি নেওয়ার অভিযোগে মামলা 3টি করে দুদক। এদিন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত, সেই প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়।
এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন। ভার্চুয়ালি নয়, সশরীরে হাজির হয়েই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে অংশ নিতে হবে। গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজিরার আবেদনের প্রেক্ষিতে এমন মন্তব্য করে ট্রাইব্যুনাল। মামলা দুটির চার্জ গঠনের উপর শুনানি 3 ও 7 ডিসেম্বর। এদিকে গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন ZI খান পান্না। তার আহ্বানে অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় তারা মারা যান। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এ রোগে 364 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 778 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 90,264 জন। এই সময়ে 1,111 জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন 87,442 জন। আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফার্মগেটে KIB 3D হলে সোশ্যাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এবং মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহায়তায় স্পেশালাইজড ডেন্টিস্ট্রি বিষয়ক এই প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেসে আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ে বিশেষজ্ঞদের নানা দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ আলোচনা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার হারুন আল রশিদ, মেডিকেল রিসার্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডাক্তার জহিরুল ইসলাম শাকিল ও ড্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আবুল কেনান উপস্থিত ছিলেন। রাজধানীর বিজয় সরণিতে নতুন আঙ্গিকে যাত্রা করল দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের ফ্ল্যাগশিপ শোরুম মিনিস্টার গ্যালারি। অনাড়ম্বর আয়োজনে শোরুমটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান খান, কর্পোরেট সেলস ডিরেক্টর মাহবুবুর রহমান, মীর মোস্তাকির রহমান, হাসানুজ্ঞান সুমন, গোলাম কিবরিয়া রনি, KMG কিবরিয়া ও ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সহ অনেকে। এ সময় তারা জানান, মিনিস্টার গ্যালারিতে মিনিস্টার মাইওয়ান সিগো এবং স্কাইওয়ার্থ ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।